অর্থাৎ এক বছরের আয়ের তুলনায় একটা জীবনের মূল্য কম। বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বাংলাদেশ তৈরি করা যাবে না। আমাদের আন্দোলন আমাদের বর্তমানকে রক্ষা করবে। আন্দোলন ছাড়া, রক্ত দেওয়া ছাড়া বাংলাদেশের শ্রমিকদের কোন অধিকার প্রতিষ্ঠা হয় নাই। মালিকের অবহেলায় শ্রমিকের মৃত্যু হয়, তাদের সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে। এই প্রবাসী শ্রমিকদের যত ধরনের নিপীড়ন আছে সেগুলো বন্ধ করতে হবে। আপনারা জানেন 1984 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর্ব থেকেই শ্রমিকদের দাবি আদায়ের জন্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের জন্ম হয়েছিল। ঢালাও বিরাষ্ট্রীয়করণ বন্ধ, বিশ্বব্যাংক IMF এর পরামর্শে বাংলাদেশের শিল্প খাতগুলোকে ধ্বংস করা, তার বিরুদ্ধে গোটা বাংলাদেশের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করেছিল শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। তারপর থেকে ধারাবাহিকভাবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ তাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। বিগত 15 বছরেও নানা আন্দোলনের মধ্যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শ্রমিকদের দাবিকে ঊর্ধ্বে তুলে ধরে রেখেছিল। যখন 25টি পাটকল একযোগে বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের 6টি চিনিকল বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশকে একটা শোষণের স্বর্গরাজ্যে পরিণত করবার জন্য নতুন নতুন ইকোনমিক জোন স্থাপন করার চেষ্টা করা হয়, যখন ইপিজেড গুলোতে ট্রেড ইউনিয়ন অধিকার কোনোভাবেই দেওয়া হয় না, তখন তার বিরুদ্ধে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সোচ্চার ছিল। আমরা সেই সময় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের 9 দফা রাষ্ট্রের কাছে উপস্থাপন করেছিলাম। 9 দফার ভিত্তিতে সারা দেশে শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলন করে তোলার চেষ্টা করেছিলাম। সেই 9 দফার মধ্যে প্রথম দফাই ছিল একটা গণতান্ত্রিক শ্রম আইন আমরা চাই। বাংলাদেশের এই বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বাংলাদেশ তৈরি করা যাবে না। বাংলাদেশের মধ্যেই এক শ্রেণীর মানুষকে অধিকার বঞ্চিত করে রাখা যাবে না। অথচ আমাদের শ্রম আইনে ইপিজেডকে শ্রম আইনের আওতার বাইরে রাখা হয়েছিল। এই শ্রম আইনের 1-4 ধারায় বেশ কয়েকটা সেক্টর, বিশেষ করে গৃহকর্মী সহ বেশ কয়েকটি সেক্টরকে শ্রম আইনের আওতার বাইরে রাখা হয়েছিল। আমরা তার বিরুদ্ধে লড়াই করেছিলাম। আমরা বলেছিলাম এক দেশ এক আইন, এই নীতিতে চলতে হবে। বাংলাদেশের অভ্যন্তরে 2টি 3টি স্বায়ত্তশাসিত বাংলাদেশ আমরা তৈরি করতে দেব না। বিদেশিদের শোষণ এবং লুণ্ঠনের জন্য ইপিজেড, স্পেশাল ইপিজেডের মতন কোন প্রতিষ্ঠানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার কেড়ে নিতে আমরা দেব না। সে কারণে আমরা বলেছিলাম একটা সার্বজনীন গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার চাই। আমরা বলেছিলাম মজুরি নিয়ে রক্ত ঝরাতে হয় শ্রমিকদের। তারা ঘাম ঝরিয়ে উৎপাদন করে আর মজুরির জন্য রক্ত ঝরায়, এইটা আমরা বাংলাদেশে হতে দিতে চাই না। আমরা বলেছিলাম একটা স্থায়ী মজুরি কমিশন গঠন করো, সর্বনিম্ন জাতীয় মজুরি কমিশন করো, সর্বনিম্ন জাতীয় মজুরি নির্ধারণ করে প্রত্যেকটা সেক্টর ভিত্তিক মজুরিকে এই সর্বনিম্ন মজুরির ঊর্ধ্বে স্থাপন করো। এইরকম একটা দাবি আমরা করেছিলাম। আমরা বলেছিলাম কর্মক্ষেত্রে নিহত হলে, আহত হলে যে ক্ষতিপূরণ আছে, সেই ক্ষতিপূরণের পরিমাণ এতই কম যেটা মানুষের মৃত্যুর সঙ্গে উপহাস করার শামিল। এই বাংলাদেশে যখন মাথাপিছু আয় $2,593, তখন একজন শ্রমিক মৃত্যুবরণ করলে তার ক্ষতিপূরণ ধরা হয়েছে $2,000। অর্থাৎ এক বছরের আয়ের তুলনায় একটা জীবনের মূল্য কম। আমরা বলেছিলাম এই শ্রম আইন সংশোধন করে কর্মক্ষেত্রে নিহত হলে ক্ষতিপূরণ ILO কনভেনশন 121 অনুযায়ী এটাকে পুনর্নির্ধারণ করতে হবে। আহত হলে চিকিৎসা পুনর্বাসন করতে হবে। এবং আমরা এটাও বলেছিলাম এই নিহত আহত শ্রমিকদের ক্ষতিপূরণের সাথে সাথে যে কারখানায় মালিকের অবহেলায় শ্রমিকের মৃত্যু হয়, তাদের সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে। আমরা বলেছিলাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের 4র্থ দফায় আমরা বলেছিলাম যে বাংলাদেশের সমস্ত বন্ধ রাষ্ট্রীয় কলকারখানাগুলো চালু করতে হবে। আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বলেছিলাম যে বাংলাদেশে আউটসোর্সিং, দৈনিক মজুরি, এই ধরনের স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করার নীতি এটাকে বাতিল করতে হবে এবং স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ করার বিধি চালু করতে হবে। আমরা এটাও বলেছিলাম যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শ্রমিকদের শুধু স্বার্থের কথা বলে না, তারা জাতীয় স্বার্থের কথাও বলে।
জনগণের স্বার্থেও কথা বলে। সে কারণে বলেছিলাম সমস্ত শ্রমজীবীদের জন্য রেশন, তাদের জন্য আবাসন, তাদের জন্য জাতীয় পেনশন এবং তাদের বৃদ্ধ বয়সে তাদের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমরা এর পাশাপাশি এটাও বলেছিলাম প্রবাসী শ্রমিক, বাংলাদেশের উন্নয়নের প্রধান চাবিকাঠি যদি হয় কৃষক আর শ্রমিক, আর বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আনয়নের প্রধান খাত হচ্ছে প্রবাসী শ্রমিক। এই প্রবাসী শ্রমিকদের যত ধরনের নিপীড়ন আছে সেগুলো বন্ধ করতে হবে। প্রবাসী শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে এবং প্রবাসী শ্রমিকদের প্রবাস যাওয়ার ক্ষেত্রে যে অত্যাধিক ব্যয়, সেই ব্যয় সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এমনি করে 9 দফা দাবি নিয়ে আমরা লড়াই করেছিলাম, সেই লড়াই এখন অব্যাহত আছে। এর মধ্যেই অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার একটা কমিশন করেছিলেন, শ্রম সংস্কার কমিশন। সেই শ্রম সংস্কার কমিশনে 460 পৃষ্ঠায় আমরা বাংলাদেশের 107 ধরনের ট্রেড ইউনিয়নের সঙ্গে কথা বলে বাংলাদেশের প্রায় 450 বিভিন্ন খাতের শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে আমরা সেখানে একটা সুপারিশ প্রণয়ন করে সেটা 21শে এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছি। এপ্রিল গেল, মে মাসের 1 তারিখে তিনি বললেন শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে। মে মাস গেল, জুন গেল, জুলাই গেল, আগস্ট গেল, সেপ্টেম্বর মাস পড়েছে, এখনো পর্যন্ত শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়নের কোনো উদ্যোগ আমরা দেখছি না। সেইখানে আমরা অনেক কথার মধ্যে 3টি কথাকে প্রধান করে নিয়ে এসেছিলাম। আমরা বলেছিলাম এই বাংলাদেশে আইনটাকে সার্বজনীন করতে হবে, বৈষম্যমূলক আইন চলবে না। আমরা বলেছিলাম এই বাংলাদেশে নারী পুরুষ ধর্মীয় আঞ্চলিক কোন ধরনের বৈষম্য চলবে না। মাতৃত্বকালীন ছুটি কারো জন্য 6 মাস, কারো জন্য 4 মাস এবং কারো মাতৃত্বকালীন ছুটি নাই, এই ধরনের বিধান বাংলাদেশে চলবে না। আমরা বলেছিলাম যে এই বাংলাদেশে এমন ভাবে ট্রেড ইউনিয়ন অধিকারকে গণতান্ত্রিক করতে হবে যাতে কোনো অজুহাতেই শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার সংকুচিত করা না যায়। আমরা এই শ্রম সংস্কার কমিশনের সুপারিশে বলেছিলাম আউটসোর্সিং সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, ঠিকাদার প্রথা বাতিল করতে হবে, স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা বন্ধ করতে হবে। ডেইলি মজুরির নামে এক ধরনের নিপীড়ন চলছে, সেটাকে বন্ধ করতে হবে। এবং সবশেষ আপনারা দেখেছেন একটা সার্কুলার করা হয়েছে, সেখানে ডেইলি মজুরদেরকে সাময়িক শ্রমিক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমরা বলি এটা ডেইলি মজুরি শ্রমিকদের সঙ্গে আর এক দফা প্রতারণা এবং তাদের কাজ এবং অধিকারকে আর একভাবে সংকুচিত করার একটা চেষ্টা, আমরা সেগুলোকে বন্ধ করার কথা বলেছিলাম। সেই সমস্ত কথা বলে আমরা বলেছি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করো, স্কপের 9 দফা সেটাকে মেনে নাও এবং শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধ করো। অভ্যুত্থান চলাকালীন সময়ে যে শ্রমিকরা জীবন দিয়েছে, প্রায় 284 জন শ্রমিক জীবন দিয়েছে, 120 জন ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী জীবন দিয়েছে, 108 জন কর্মচারী জীবন দিয়েছে। এই জীবনের উপর দাঁড়িয়ে থাকা সরকার শ্রমিকদের দাবিকে অস্বীকার করতে পারবে না। আমরা সেই জন্যই আজকে স্মারকলিপির মধ্যে দিয়ে বলতে চাই অবিলম্বে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের 9 দফা এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করার ক্ষেত্রে উদ্যোগ নেবেন। তা না হলে ভবিষ্যতে শ্রমিকদের তীব্র আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার এবং পরবর্তী যে সরকারই আসুক না কেন তার কাছ থেকে দাবি আদায় করবার আন্দোলনে আমরা লিপ্ত থাকবো। আমাদের আন্দোলন আমাদের ভবিষ্যৎকে নিশ্চিত করবে, আমাদের আন্দোলন আমাদের বর্তমানকে রক্ষা করবে। আন্দোলন ছাড়া, রক্ত দেওয়া ছাড়া বাংলাদেশের শ্রমিকদের কোন অধিকার প্রতিষ্ঠা হয় নাই। এই সরকারও যদি শ্রমিকদের রক্ত চায়, ইতিমধ্যেই শ্রমিকদের রক্ত ঝরানো শুরু হয়েছে। শ্রমিকদের রক্ত চায়, তার পরিণতি ভালো হবে না। আমরা ঘামের দাম চাই, আমরা মর্যাদা চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা সুরক্ষা চাই এবং এই বাংলাদেশের উৎপাদন ক্রিয়ায় আমরা যে অংশগ্রহণ করেছি এই উৎপাদনের ন্যায্য হিস্সা চাই, মুনাফার ন্যায্য হিস্সা চাই।